হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইউর বয় মোহাম্মদ আরব এবং ওয়েলকাম টু আনু স্টোরি। তো আজকে যে ঘটনা, সেই ঘটনাটা মার্কেটিংয়ের মাথা নষ্ট মার্কেটিং রিলেটেড। তো এই ঘটনাটা খুবই মর্মান্তিক, আমাদেরকে অনেক কিছু শিখায় যে রাস্তাঘাটে কোনো কিছু পেলেই খেতে হয় না আর কি। তো বেশি কথা না বলে চলেন মূল ঘটনায় চলা যাক। ভেবে দেখেন তো, আপনার শহরে একজন মাথা নষ্টভাবে মার্কেটিং করছে, রাস্তাঘাটে জুসের বোতল রেখে দিচ্ছে এবং জুসের বোতলের পাশে রয়েছে একটা চিরকুট, যার ভিতরে লেখা আপনি ভাগ্যবান। কোনো না কোনোভাবে আপনি হয়ে গেলেন সেই মার্কেটিং এর অংশ। যেহেতু রাস্তায় হাঁটছেন, সেহেতু আপনার পিপাসাও পেয়েছে। তো এখন আপনি কি করবেন? এই জুসটাকে খাবেন কি খাবেন না? কিন্তু সমস্যা দেখা দিল যখনই আপনি ড্রিঙ্কটা পান করার পর আপনার ভেতরে জ্বলে পুড়ে যাচ্ছে, আপনি মারা যাচ্ছেন। অথচ যে এই মার্কেটিংটা করলো তার সাথে আপনার কোনো সত্যতা নেই, সে আপনার থেকে কোনো টাকাও নিতে আসছে না। তাহলে কেনই বা সে আপনাকে মারলো? আপনাকে মেরে তার লাভে বা কি? অবাক হচ্ছেন? এমনই এক ঘটনা ঘটেছিল জাপানে 1985 সালে। তখন ছিল বসন্তের দিন। যে যার কাজে ব্যস্ত, এরই মাঝে 45 বছর বয়সী এক ট্রাক চালক তার লম্বা শিফটে কাজ করে বের হয়। কাজের প্রচুর প্রেশার থাকার কারণে বেচারা খুবই ক্লান্ত ছিল। তাই সে কোনো কিছু না ভেবে হিরোশিমায় ফুকুয়ামা শহরের একটি ভেন্ডিং মেশিন থেকে ওরো নামেন্সি নামের একটি ড্রিঙ্ক তুলে নেয়। যাই হোক, ক্লান্ত শরীরে এই বিশেষ ড্রিঙ্কটি পান করার কয়েক ঘন্টার ভিতরে তার বুকে জ্বালা পড়া শুরু হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিলেও তার শেষ রক্ষা হয়নি। ঠিক এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এদিকে সবাই ভেবে নিয়েছিল যে এটা হয়তোবা স্বাভাবিক ব্যাপার, কারণ সে ক্লান্ত শরীরে সেই ড্রিঙ্কসটা পান করেছিল এবং সেই ড্রিঙ্কসটা পান করার পরে হয়তোবা তার ফুড পয়জনিং হয়েছে এবং ফুড পয়জনিং হওয়ার কারণেই হয়তোবা সে এইভাবে মারা গেল। এইটুকু পর্যন্ত সবকিছু ঠিক থাকলেও খুব বড় কিছু সমস্যা জাপানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। দ্রুতই জাপানের বিভিন্ন ভেন্ডিং মেশিনের উপর ফ্রি ড্রিঙ্কসগুলো পড়ে থাকতে দেখা যায়। বিশেষ করে জাপানের সেসব জায়গায় যেখানে ভিক্ষুকরা বসবাস করে, সেখানে এই ফ্রি ড্রিঙ্কসগুলো বেশি পরিমাণে পাওয়া যায়। সাথে একটা চিরকুট পাওয়া যায় যাতে জাপানিজ ভাষায় লেখা থাকে আপনি ভাগ্যবান। সবাই চিন্তা করে এটা হয়তোবা কোনো মার্কেটিং এর অংশ, কিন্তু দিন গড়াতে গড়াতে বোঝা যায় এই ফ্রি ক্যাম্পিং ড্রিঙ্কসগুলা একটি মৃত্যুর ফাঁদ, যে ফাঁদের ড্রাইভার থেকে শুরু করে স্টুডেন্ট সহ বিভিন্ন মানুষ ফেঁসে যায়। ব্যাপারটা যখন জাপানিজ পুলিশে জানতে পারে, তখন পুলিশ খুব রিস্ক নিয়ে এই ব্যাপারে রিসার্চ শুরু করে। রিসার্চের এক পর্যায়ে বের হয়ে আসে ভয়ঙ্কর সত্য। জানা যায় ভিকটিম যখন এই ড্রিঙ্কসটা পান করবে, সাথে সাথে তার শ্বাসকষ্ট থেকে শুরু করে বিভিন্ন তার বডির যে পার্টসগুলো আছে সেগুলো ফেলিয়ার করা শুরু করে। সাথে সাথে মরবে না ভিকটিম, সপ্তাহখানেক সময় নিয়ে খুব যন্ত্রণা ও কষ্ট নিয়ে সে এই পৃথিবী থেকে বিদায় নেবে। অবাক করার বিষয় হচ্ছে, জাপানিজ পুলিশ এবং গোয়েন্দা সংস্থা বহু বছর ধরে কোনো অপরাধীকে ধরতে পারেনি। তবে এটা বোঝা যায় যে এই ভয়ঙ্কর ফাঁদ পেতেছিল তার টার্গেট ছিল বহু মানুষ। বলতে গেলে তার টার্গেট ছিল জাপানের সবাই, যার কারণে জাপানের সাধারণ মানুষ ফেঁসে যাবেন। এরকম ফাঁদ পেতে রাখতে একবারও চিন্তা করেনি সেই অপরাধী। তবে অনেকে মনে করে যে এই ঘটনার পিছনে একজনকে দায়ী করা বিরাট বোকামি, কারণ জাপানের এত লোকেশনে এত জায়গায় বোতল রেখে দেওয়া একজনের পক্ষে অসম্ভব। এটা কোনো টিমের কাজ হতে পারে, যারা কিনা জাপানের মানুষের ধ্বংস চাচ্ছিল। হতে পারে এর পিছনে 2 বা 3 জন বা এর চেয়ে বেশি লোকজন লুকিয়ে আছে, যে আমরা জানতে পাইনি বা জানতে পারছিও না। জানতে পারবে বা কিভাবে? জাপানিজ গোয়েন্দা সংস্থা এই ঘটনা নিয়ে বহু বছর ধরে রিসার্চ করতে করতে তারা কোনো ক্লু না পেয়ে অবশেষে 2010 সালে এই কেস বন্ধ করে দেয়। কিন্তু জাপানিজ গোয়েন্দা সংস্থা বা পুলিশ যদি কোনো ক্লু পায় এই কেসের, তারা আবার কেসটা রিওপেন করবে। তখন হয়তো বোঝা যাবে এই মাস্টার প্ল্যানের মাস্টারমাইন্ড কে ছিল। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটা টিক করে দেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আসলে আপনি ভিডিওটা প্রথম পেয়ে যান। এবং টাটা।